আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং আমি মিস্টার সুজানা। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজ সাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয়েছে 5 বছরের সাজা। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এ রায় ঘোষণা করে। রায় নিয়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি জানালেও আসামি পক্ষের মত ভিন্ন রকম হতে পারত। বিস্তারিত জানাচ্ছেন GM মাহমুদ। 24-এর 5 আগস্ট গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালানোর আগে শেষ মুহূর্ত পর্যন্ত গণহত্যা করে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম স্বৈরশাসক শেখ হাসিনা। প্রায় 1400 মানুষকে হত্যা ও 22,000-এর বেশি মানুষকে গুলিবিদ্ধ করেও তার শেষ রক্ষা হয়নি। এসব অপরাধের সুনির্দিষ্ট 5 অভিযোগে শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় 5টি অভিযোগের 2টিতে শেখ হাসিনাকে ও 1টিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রাজ সাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেয়া হয় 5 বছরের কারাদণ্ড। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. রায়ে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়েছে জানান চিফ প্রসিকিউটর। এটা হচ্ছে জাতির কোয়েস্ট ফর জাস্টিস। এই রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এবং বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে যত বড় অপরাধী হোক তার অপরাধের জন্য তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে। যে ধরনের সাক্ষ্য প্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যে কোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্য প্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যে কোনো আদালতে এই সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হলে আজকে যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে তারা প্রত্যেকেই একই শাস্তি প্রাপ্ত হবেন। অ্যাটর্নি জেনারেল বলেন, ন্যায় বিচারের স্বার্থে দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই রায়। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন। আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। তবে রায়ে কষ্ট পেয়েছেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। জুলাই গণঅভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রথম কোনো সাবেক সরকার প্রধানকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। জুলাই ভুক্তভোগীদের প্রত্যাশা শুধু ঘোষণা নয়, এই রায় যেন দ্রুত কার্যকর করা হয়। GM মাহমুদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। শুধু দণ্ডাদেশ নয়, মানবতা বিরোধী ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় দ্রুত কার্যকর চান শহীদ পরিবার ও জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহতরা। রায় খুশি সাধারণ মানুষও, তবে জনসম্মুখে দ্রুত কার্যকর করার দাবি তাদের। বিভিন্ন স্থানে শোকরানা নামাজ ও মিষ্টি বিতরণ করা হয় রায়ের পরপর। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। জুলাই আগস্টে নিজ দেশের জনগণকে গুলি করে হত্যা, সন্দেহাতীতভাবে প্রমাণ পাওয়ায় ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায়ে মুহূর্তে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ। মিষ্টি বিতরণ করা হয় TSC সহ বিভিন্ন স্থানে। আমরা যে আশা প্রত্যাশা নিয়ে আজকে টিএসসিতে জড়ো হয়েছিলাম, আমি জীবনে কোনো ঈদে এত খুশি হই নাই। আজকে যত খুশি হয়েছে, 7বার হত্যাকাণ্ডের বিচার হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে এবং এই যে মৃত্যুদণ্ড হচ্ছে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দ্রুত ফাঁসি কার্যকর করে সেই হাজার
হাজার মায়ের বুক খালি হয়েছে, সেই মায়েদের মনের শান্তি ফিরিয়ে দেওয়ার আহ্বান করছি। এদিকে রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধ, শহীদ আহনাফের পরিবার সহ জুলাই আগস্টে আহতদের অনেকে। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দণ্ডাদেশে খুশি নন তারা। সাবেক আইজিপি চৌধুরী আল মামুন তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি। এই শেখ হাসিনা শুধু ফ্যাসিস্ট নয়, ফ্যাসিস্ট বললে কম হবে। শেখ হাসিনা একজন দানব কন্যা, সে মানব কন্যা নয়। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। শহীদদের আত্মাকে শান্তি দিতে পারবো, সেটার জন্য আমরা আবার আপিল করব ইনশাআল্লাহ, যাতে দ্রুত সময়ের মধ্যে কার্যকর হয়। শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি। এ সময় ট্রাইব্যুনালের বাইরে অবস্থান নেওয়া সাধারণ মানুষ শুকরানা নামাজ ও মোনাজাতের মাধ্যমে সন্তুষ্টি প্রকাশ করেন। আরো কঠোর শাস্তির বিধান না থাকায় হতাশা প্রকাশ করেন কেউ কেউ। নরপিশাচ এরকম যে আপনার যে জঘন্য হত্যাকারী, একে আমরা চাইছিলাম যে শাহবাগ মোড়ে বেঁধে রাখবে। এই জাতি স্বাধীনতার পরবর্তী বাংলাদেশের ইতিহাসে একটা জাতির অংশ এই ধরনের মানবতা বিরোধী অপরাধ করতে পারে, সেটা কোনোভাবেই কাম্য ছিল না। সেটার বিচার প্রতিফলিত হয়েছে, কার্যকারিতা আমরা দেখতে চাই। এই খুনি হাসিনাকে এনে তার রায় জনসমক্ষে যেন কার্যকরী করা হয়। শেখ হাসিনা সহ তাদের সকল দোষরদের অন্যান্য বিচারও দাবি করেন সাধারণ মানুষ। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর এই রায়কে ঘিরে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে রায়কে ঘিরে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট আন্দোলনে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডে সন্তুষ্ট সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এই রায়ে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। আর শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। ভারত গণহত্যাকারীকে আশ্রয় দিয়ে রাখলে তা নিন্দনীয় বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এদিকে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায় ঘিরে জনমনে আতঙ্ক নেই, তবে প্রতিবেশী দেশ থেকে উস্কানি দেওয়া হচ্ছে। সড়কও কোনো আতঙ্ক নাই, আমি তো সড়ক দিয়ে আসছি, আপনিও সড়ক দিয়ে আসতেন। ককটেল ঠকটেল ফাটাচ্ছে, এতে আপনাকে সহযোগিতা। এবার কিন্তু লোকগুলি যারা ফাটাচ্ছে তারাই ধরা পড়ে যাচ্ছে। পার্শ্ববর্তী দেশের থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন করে। অপরদিকে এক অনুষ্ঠানে রায়কে ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা সফল হবে না বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হচ্ছে, ওখানে প্রাণহানি হচ্ছে, মানুষ আহত হচ্ছে, আমরা ওইটা নিয়েই বেশি চিন্তিত। সরকারের তো অবশ্যই প্রস্তুতি থাকতে হবে, কারণ এখন ঘোষণা দিয়ে এই কাজটা করা হচ্ছে। যে পর্যায়ে তারা করবার পরিকল্পনা করেছিল, আমি আপনাকে ওইটুকুন বলতে পারি যে সেই পর্যায়ে তারা যেতে পারবে না। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা কঠোর হস্তে দমনের কথা জানানো হয়। ঢাকা দিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি অনুসারে হাসিনাকে ফিরিয়ে দেওয়া ভারতের দায়িত্ব বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। অপরাধ বিবেচনায় শেখ হাসিনার সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, যা মাইল ফলক হয়ে থাকবে। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ করে দিচ্ছে ভারত, যা আইনের লঙ্ঘন। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী।
জুলাই অভ্যুত্থানে গণহত্যায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদ যত শক্তিশালী হোক, একদিন তাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই রায়ে তা প্রমাণিত হয়েছে। এই বিচার হচ্ছে অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না, সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং এখন আয়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, অবৈধভাবে ভারতে অবস্থান করে দেশে অরাজকতা সৃষ্টির হুকুম দিচ্ছে শেখ হাসিনা। আইনে যিনি অভিযুক্ত একজন ব্যক্তি, সেখান থেকে অবাধে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, সে নির্দেশনাগুলো একটাও আইনসম্মত নির্দেশনা নয়। ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে একটা স্বাধীন রাষ্ট্র, আপনি সেই রাষ্ট্রের মানুষ কি চায় সেটাকে বিবেচনা না করে আপনি ঠিক আছে একজন পলাতককে, অপরাধীকে আশ্রয় দিয়েছেন, কিন্তু তাকে বাংলাদেশের বিরুদ্ধে নাশকতা করার সুযোগ দিচ্ছেন। এটা তো একটা আইনসম্মত কোনো আচরণ হলো না ভারতের দিক থেকে। এছাড়া আগামী ২০ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন ঘটা করে পালন না করতে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। যারা তারেক রহমানের জন্মবার্ষিকী কোনো ধরনের আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান করবে না। শামীম চৌধুরী, RTV, ঢাকা। শেখ হাসিনার ফাঁসির আদেশের রায় স্বচ্ছ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে আগামী ১ মাসের মধ্যে তাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের অবস্থান জানায় এই দুই দল। আর জানাচ্ছেন সর্দার রাজীব। দীর্ঘ ১৫ মাস পরে ২৪ জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিল আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা শেষে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানায় জামায়াত। এ সময় দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষা কিছুটা হলেও পূরণ হয়েছে। আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না, কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছে। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে। এদিন রায়ের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানান জুলাই আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী রাজনৈতিক দল এনসিপি। আগামী ১ মাসের মধ্যে হাসিনা ও কামালকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা মনে করি যে জুলাই আগস্টে যে ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করেছিলাম, হাজারো শহীদ এবং কয়েক হাজার আহত যোদ্ধাদের উপর যে জুলুম করা হয়েছিল, সেই জুলুমের রায় আমরা আজকে পেয়েছি। ঐতিহাসিক এই রায়ের পেছনে সব রাজনৈতিক দল ছাড়াও আহত ও শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের অবদান রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগেরও বিচার নিশ্চিত করতে হবে। এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। সর্দার রাজীব, RTV, ঢাকা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ে মিষ্টি বিতরণ করে উচ্ছ্বাস প্রকাশ করেছে ছাত্র জনতা। আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত সাজা কার্যকরের দাবি তাদের। এদিকে ধানমন্ডি ৩২ নম্বরে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষুব্ধ ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। রায় ঘিরে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সকাল থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাদিয়া কানিজের রিপোর্টে থাকছে বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে ছাত্র জনতা। রাজধানীর বিভিন্ন স্থানে কাটা হয় কেক, বিতরণ করা হয় মিষ্টি। আনন্দ মিছিল আর স্লোগানে উঠে আসে রায়ের প্রতিক্রিয়া।
ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করলেও দ্রুততা কার্যকর না হলে পূর্ণতা আসবে না বলে মনে করেন আনন্দ মিছিলে অংশগ্রহণকারীরা। খুনি হাসিনাকে তার বাপের বাড়ি দিল্লি থেকে গলায় দড়ি পরিয়ে টানতে টানতে বাংলার মাটিতে এনে ফাঁসি কার্যকর করা হবে। ফাঁসির রায় এক্সিকিউশনের মাধ্যমে এটির বাস্তবায়ন আমরা দেখতে চাই। এর আগে ফাঁসির দাবিতে সকাল থেকে টিএসসিতে জড়ো হন তারা। রায়ের পুরো প্রক্রিয়া দেখেন বড় পর্দায়। আমরা আমাদের প্রাথমিক বিজয়টি পেয়েছি, তবে আমরা চাই যে খুনি শেখ হাসিনাকে বিদেশের মাটি থেকে এই দেশে এনে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর মাধ্যমে আমরা মনে করছি যে জুলাইয়ের যে চূড়ান্ত বিজয় সেটি আসলে অর্জিত হবে ইনশাআল্লাহ। আমাদের একটাই চাওয়া, তারে অনতিবিলম্বে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করে। আমরা আশা রাখছি প্রত্যেকটি রায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এদিকে রায়কে কেন্দ্র করে সোমবার সকালে ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙতে দুটি বুলডোজার নিয়ে গেলে বাদ সাধে পুলিশ ও সেনাবাহিনী। সে সময় ইট পাটকেল নিক্ষেপ করে ক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। এভাবে দফায় দফায় চলে সংঘর্ষ। রায় ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীতে ১৫,০০০ পুলিশ মোতায়েন করা হয়। ট্রাইব্যুনাল ও প্রধান উপদেষ্টার বাসভবন সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা। সতর্ক অবস্থান নেয় অন্যান্য বাহিনীও। সন্দেহভাজন কাউকে দেখলে করা হয় তল্লাশি। না, নিরাপত্তা ভালোই, এমনি কোনো সমস্যা নেই। কোথাও তো দেখলাম শাটডাউন কি হয়তো বুঝাই যায় না। আমি অনেক জায়গা ঘুরে আইছি, কোথাও কিছু দেখি নাই। না, আশা করি তো আসার পথে কোনো সমস্যা হয়নি, সুন্দর মতন আসতে পারছি। এখন যার হত্যার বলতে পারি না। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তবে এদিন সকাল থেকেই রাস্তায় যানবাহন চলাচল কিছুটা সীমিত ছিল। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল কম। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে শহীদ আবু সাইদের পরিবার। এরাই উচ্ছ্বাস প্রকাশ করে দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি আবু সাইদের বাবার। বিস্তারিত আবরার মাহির রিপোর্টে। 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাইদ। তার হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়ে এবং অবশেষে 5ই আগস্ট ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সোমবার দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন জানান, শেখ হাসিনা 15 বছর ধরে গুম খুন মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করেছে। শুধু রায় ঘোষণাই যথেষ্ট নয়, দণ্ডপ্রাপ্তদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান তিনি। ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। তারা শান্তি হবে, আমার ছেলে তো আমাকে আর পাবারই ফাঁসিরা রাজানি কার্যকারী হয়। শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে, তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। গেল বছর 16 জুলাই আবু সাইদের বড় ভাই রমজান আলী 17 জনের নাম উল্লেখ করে মামলা করেন এবং পরে আদালতের নির্দেশে তৎকালীন প্রধানমন্ত্রী সহ আরো 7 জনকে সম্পূরক আসামি করা হয়। আবরার মাহি, RTV। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায়ে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতা। প্রতিনিধিদের পাঠানো সেসব খবরে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির দাবিতে সোমবার সকাল থেকেই মাঠে ছিলেন বিএনপি, এনসিপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতা। রায়ে ফাঁসির আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে মাতেন তারা। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরপরই রংপুর নগরীর প্রেস ক্লাবের সামনে মিষ্টি বিতরণ করেন ছাত্র জনতা। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে শিক্ষার্থীরা। ট্রাইব্যুনালে তার ফাঁসির আদেশ হয়েছে এবং ওই খুশিতে আমরা মিষ্টি বিতরণ করেছি। শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পরই বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা। শেখ হাসিনার ফাঁসিতে সবাই খুশি, সবাই আনন্দিত।
রায় ঘোষণার পরে উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ মিছিল করে জয়পুরহাট জেলা বিএনপি। মিছিলটি জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেখ হাসিনা যে রায় হয়েছে, এই রায় আমরা জয়পুরহাটবাসী, দেশবাসী আমরা অত্যন্ত খুশি। এদিকে রায় ঘোষণার পরপরই পটুয়াখালীতে আনন্দ উচ্ছ্বাস করেছে বিএনপি নেতাকর্মীরা। শহরের ঝাউতলা এলাকায় শহীদ হৃদয় তৌলুয়া চত্বরে আনন্দ উল্লাস করেন তারা। সত্যিকারের আইনের বিচার এখানে প্রতিষ্ঠিত হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই রায় কার্যকর করার জন্য শেখ হাসিনাকে ফাঁসির রায় দেয় টাঙ্গাইলে আনন্দ মিছিল করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান তারা। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায় ঘোষণার পরই ফরিদপুরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এছাড়াও নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছাত্র জনতা। সুলাইমান কবির, RTV। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায়ের খবর বেশ গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC, কাতার ভিত্তিক আল জাজিরা, মার্কিন সংবাদ মাধ্যম CNN সহ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার শীর্ষ গণমাধ্যমগুলো। তবে রায়ের খবর নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। বিবিসি তাদের শিরোনামে লিখেছে, বিক্ষোভকারীদের ওপর বর্বর দমন নিপীড়ন চালানোয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সংবাদটি সরাসরি সম্প্রচার করেছে তারা। রয়টার্স তাদের শীর্ষ সংবাদের শিরোনামে লিখেছে, ছাত্র আন্দোলন দমনের জন্য বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ। সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদটির শিরোনাম করেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তারাও সরাসরি সম্প্রচার করেছে সংবাদটি। একই রকম শিরোনাম দেখা গেছে CNN এর সংবাদেও। তারা লিখেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড। এদিকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সংবাদ মাধ্যমেও হাসিনার রায়ের খবরকে বেশ গুরুত্ব দেয়া হয়েছে। ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে লিখেছে, হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁসির রায়, দিল্লির কাছে হাসিনাকে ফেরত চাইবে ঢাকা। এছাড়া হিন্দুস্তান টাইমসের শিরোনাম, বাংলাদেশে ফাঁসির দণ্ড, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন। তবে রায়ের খবর নিয়ে বেশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে কয়েকটি ভারতীয় গণমাধ্যম। পশ্চিমবঙ্গ ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার তাদের শিরোনামে লিখেছে, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা। অপরদিকে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন তাদের শিরোনাম করেছে, ছাত্রদের আন্দোলনে দমন নিপীড়ন চালানোয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড। এছাড়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ড শিরোনাম দেখা গেছে লঙ্কান সংবাদ মাধ্যম ডেইলি মিররের সংবাদেও। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। 1 বছর ধরে মামলা চলার পর তার বিরুদ্ধে রায় এলো অবশেষে। বিনিয়ামিন, RTV। জুলাই গণ অভ্যুত্থানে রক্তের হোলি খেলায় মত্ত শেখ হাসিনা তার দীর্ঘ স্বৈরশাসনে ঘটিয়েছেন নানা হৃদয় বিদারক ঘটনা, যার শুরুটা হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড দিয়ে। ক্ষমতার মসনদ টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের গুম, খুন করে আর হামলা মামলা দিয়ে দমিয়ে রেখেছেন 16টি বছর। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ছবিটা যতটা স্বাভাবিক, পালিয়ে যাওয়ার আগের রাজত্বটা ঠিক ততটাই নিষ্ঠুর। যে অভ্যুত্থানের মুখে প্রাণ বাঁচাতে হেলিকপ্টারে উঠেছেন, সে অভ্যুত্থানকে দমন করতে হেলিকপ্টার থেকে গুলি করা, মরণাস্ত্র ব্যবহার, এমন কোনো হেন পথ নেই যে অবলম্বন করেননি। 1/11-এর পট পরিবর্তনের পর ক্ষমতার মসনদে আরোহণ করেন শেখ হাসিনা। যে বছর তার শাসন শুরু, সে বছরই ঘটে বিডিআর হত্যাকাণ্ডের মতো বর্বর ঘটনা। 57 জন সেনা কর্মকর্তার মৃত্যুর মধ্য দিয়ে যার ইতি ঘটে। টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে বিএনপি নেতা ইলিয়াস আলীর নেতৃত্বে উত্তাল সিলেট, সেই সিলেটকে শান্ত করতে গুম করা হয় ইলিয়াস আলীকে। ক্ষমতার মসনদ নড়বড় করতে যারাই উচ্চকণ্ঠ হয়েছেন, তাদেরকেই যেতে হয়েছে ইলিয়াস আলীর পথে। চৌধুরী আলম, সুমনের মতো কত শত নাম যোগ হয়েছে সেই কাতারে।
ক্ষমতায় থাকার পথ মসৃণ করতে যে আইন সংবিধান প্রতিবন্ধকতা তৈরি করেছে সেখানেই কাটাছেঁড়া করেছেন শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এনেছেন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন। রাজনৈতিক সংকট উত্তরণে বিরোধী দলগুলো মাঠে নামলে দমন করেছেন কঠোর হাতে। গুম, খুন, হামলা, মামলা দিয়ে কায়েম করেছেন একনায়কতন্ত্র। এভাবেই মাস যায়, বছর যায়, যায় দশক, যুগ। বাড়তে থাকে মানুষের দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসের অবসান ঘটাতে আসে ২৪,০০০-২,০০০-এর অধিক প্রাণের বিনিময়ে মেলে মুক্তি। অবসান হয় দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার। খান আলামিন, RTV। এবারে অন্যান্য প্রসঙ্গ। এবারে নির্বাচন দেশ রক্ষার নির্বাচন এমন মন্তব্য করে নির্বাচন ও গণভোটের শতভাগ সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারে নির্বাচন গতানুগতিক নয়, এবার গণভোট যুক্ত হয়েছে। ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি, তাই গ্রহণযোগ্য নির্বাচন করা সবার দায়িত্ব। ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তোমাদেরকে জানাতে থাকবো, তোমার কিন্তু গ্রেডিং অনেক নিচে। নির্বাচনে আমরা ঢুকছি, সেটা শতাব্দীর নির্বাচন। এটা ১০০ বছরের জন্য জাতি কোন দিকে যাবে তার গতিপথ নির্ধারণের নির্বাচন। কোনো গোলযোগ, কোনো অসুবিধা সৃষ্টি না হবে, এই কমিটমেন্ট আমাদের। সেই ধাত্রী হিসেবে আমরা সেই ভূমিকা পালন করতে পারছি কিনা সেটা আমাদের ঠিক করতে হবে। আমাদের সন্তানদের বলতে পারবো এই কাজটা আমরা করে দিয়েছিলাম, আমার এই ভূমিকা ছিল, আমি আমার জায়গাতে কোনো ছাড় দিই নাই। এটা আমাদের করতে হবে, এটার থেকে না করার কোনো সুযোগ নেই। যদি বলো যে আমার এই অসুবিধা আছে, তাহলে এখন থেকে বলো যে আমাকে এখান থেকে বাদ অন্য জায়গায় দিয়ে দেবে। যত ঝঞ্ঝাট ঝড় আসুক না কেন তা মোকাবেলা করে সুষ্ঠু ও সুন্দর ভোটের পরিবেশ নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দিনের সংলাপে এ মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, অনেক নতুন ও জটিল টাস্ক ঘাড়ে পড়লেও নির্বাচন কমিশন হাল ছাড়েনি, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়া রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায় বলেও মন্তব্য করেন সিএসি। রাজনৈতিক দলগুলো না চাইলে এবং তারা যদি একটা সমস্যা সৃষ্টি করতে চায়, তাহলে দেখবেন যে হয়তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, আশঙ্কা থেকে যায়। যত ঝঞ্ঝা, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন, আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব। লালদিয়া টার্মিনালে ডেনমার্কের কোম্পানি APM টার্মিনালসের বিনিয়োগ বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কস গ্রুপ ও ড্যানিশ সরকারের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। মার্কস গ্রুপের চেয়ারম্যান রবার্ট মার্কস উগলা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। উগলা বলেন, চট্টগ্রাম বন্দর টার্মিনালে তার কোম্পানির বিনিয়োগ হবে বাংলাদেশে কোনো ইউরোপীয় কোম্পানির সবচেয়ে বড় বিনিয়োগ। নীতি সহায়তার অভাবে কৃষক পাট চাষে আগ্রহ হারাচ্ছে বলে মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার মুদ্রাস্ফীতি সাজাচ্ছেন বলেও জানান তিনি। রাজধানীতে পাট বিষয়ক আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা পাটজাত পণ্য বাধ্যতামূলক বাস্তবায়নের নীতি বাস্তবায়নও প্রয়োজন বলে মনে করেন। মুদ্রাস্ফীতিকে কেন্দ্র করে আমাদের মুদ্রানীতিকে তৈরি করা হচ্ছে এবং ব্যবস্থা তো নেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে হয়তো ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট আকাঙ্ক্ষা রয়েছে যে ব্যাংক সুদ কমানোর জন্য, বাট আমাদের মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণের জন্য এখনো ব্যাংক সুদকে ধরে রাখা হয়েছে এবং সুযোগ মতো যখনই সুযোগটা আসবে ব্যাংক সুদ কমানো। ফ্যাসিবাদী শক্তি নাশকতা করলে পুলিশ প্রশাসনকে গুলি করার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ প্রত্যাখ্যান করেছে।
সারা দেশে এই দুষ্কৃতিকারীরা আগুন দিচ্ছে, তারা যদি এই ধরনের অগ্নি সন্ত্রাস করে অবশ্যই আপনারা তাদেরকে গুলি করবেন। এটা আমরা সাম্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিকে ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ গণ্যমান্য আরও অনেকে। তিনি গর্জে উঠেছেন, খামোশ বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন। সেই মৌলানাই আমাদের নেতা, সেই মৌলানাই আমাদের মানুষকে উজ্জীবিত করার যে মহান উদ্যোগ সেটা শিখিয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে স্বাধীনতা সংগ্রাম ও ভূমিকা ছিল, তাকে স্মরণ করতে এসেছি। যার নেতৃত্বে আমাদের বাংলাদেশকে নতুন দিশা দেখিয়েছিল, আমরা তাকে স্মরণ করতে এসেছি। প্রান্তিক মানুষ যারা ক্ষমতার দিক থেকে অধস্তন, সকলের যে মুক্তির জায়গা, সেই মুক্তির লড়াইটা বাংলাদেশের একটা সংগঠিত সংগ্রামের রূপ দিয়েছিলেন মাওলানা ভাসানী। আনুষ্ঠানিকভাবে দেশের অটোমোবাইল খাতে যুক্ত হলো নাসির সিনেক্স মোটরস লিমিটেড। প্রাথমিকভাবে ট্রু হুইলার যান বাজারজাতকরণ করছে প্রতিষ্ঠানটি। ইঞ্জিন বিশিষ্ট বাইকের জন্য ফ্রান্সের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পেইজো এবং ইলেকট্রিক্স বাইকের জন্য চীনের ব্র্যান্ড লিমার অংশীদার হয়েছে নাসির সিনেক্স মোটরস। এই দুই কোম্পানির তত্ত্বাবধানে এবং টু হুইলার বাহন প্রস্তুত ও পরীক্ষা শুরু হয়েছে এর কারখানায়। উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা সহ নাসির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। জানাবো খেলার খবর। নারী কাবাডি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথমবারের মতন বিশ্বকাপ খেলতে আসা উগান্ডা এগিয়েছিল শারীরিক দিক দিয়ে, আর অভিজ্ঞতা ও ট্যাকটিক্সের দিকেও এগিয়েছিল বাংলাদেশ। তারপর প্রথমার্ধে উগান্ডার চেয়ে খুব বেশি এগিয়েছিল না স্বাগতিক বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয় ১৪-১২ পয়েন্টে। দ্বিতীয়ার্ধে দুইবার উগান্ডাকে অল আউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নেয় ৪২-২২ পয়েন্টে। এর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।